হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শুভজিৎ আবার তোমাদের সঙ্গে চলে এসেছি। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব 2016 সালে কনস্টেবল পরীক্ষার প্রিলিমসের যে অঙ্কগুলি এসেছিলো সেগুলি। তো তোমরা সেগুলি দেখতে থাকো। চলো তাহলে প্রথমের অঙ্কটা দেখে নেওয়া যাক। কি বলেছে? 1 নম্বর প্রশ্ন, একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত 7:9:12। যদি সবচেয়ে বড় বাহু এবং সবচেয়ে ছোট বাহুর অন্তর 15 সেন্টিমিটার হয় তবে সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য কত? ঠিক আছে, তাহলে এখানে কি দেওয়া আছে দেখো। বাহুগুলির অনুপাত দেওয়া আছে। বাহুগুলির অনুপাত কত দেওয়া আছে? 7:9:12। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি? এখান থেকে অনুপাত দেওয়া থাকলে আমরা বলতে পারি যে সবচেয়ে ছোট বাহুর দৈর্ঘ্য হচ্ছে 7 ইউনিট, সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য হচ্ছে 12 ইউনিট এবং মাঝের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 9 ইউনিট। এবার এখান থেকে আর কি দেওয়া হচ্ছে? সবচেয়ে বড় বাহু মানে কত? 12 ইউনিট এবং সবচেয়ে ছোট বাহু মানে কত? 7 ইউনিট। এবারে এদের অন্তর মানে কি? বিয়োগফল। তার মানে কি? তাহলে 12 ইউনিট মাইনাস 7 ইউনিট সমান কত দেওয়া আছে? 15 সেন্টিমিটার, 15 সেমি। তাহলে এখান থেকে বলা যায় যে 5 ইউনিট সমান 15 সেন্টিমিটার। এবার 5 দ্বারা উভয় পক্ষকে ভাগ করলাম, 5 3 15। তাহলে 1 ইউনিটের মান কত দাঁড়াচ্ছে? 1 ইউনিটের মান দাঁড়াচ্ছে 3 সেন্টিমিটার। এবার এখান থেকে কি বলেছে? সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য। সবচেয়ে বড় বাহুর মানে কি? 12 ইউনিটের মান বার করতে বলেছে। তাহলে 1 ইউনিটের মান যদি 3 সেন্টিমিটার হয় তাহলে 12 ইউনিট এর মান কত দাঁড়াচ্ছে? 3 × 12 সেমি সমান 36 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে অপশন ডি। বুঝা গেল? চলো এবার 2 এর প্রশ্নটা দেখে নেওয়া যাক। কি বলেছে? একটি জমি 18,700 টাকায় বিক্রি করলে জমির মালিকের 15% ক্ষতি হয়। ওই জমিটি কত টাকায় বিক্রি করলে মালিকের 15% লাভ হবে? ঠিক আছে, তাহলে 15% ক্ষতি হয়। ধরে নিচ্ছি জমিটির ক্রয় মূল্য মানে সিপি 100%, পুরো 100% দাম, কিন্তু যেটা বিক্রি করছে মানে এসপি, সেলিং প্রাইস এসপি, তাহলে কত? সেটা হচ্ছে 15% লসে বিক্রি করছে। তাহলে বিয়োগ হবে 100 থেকে, তাহলে কত হচ্ছে? 85%-এ বিক্রি করছে। ঠিক আছে, এবারে এখানে দেখতে হবে দেওয়া কি আছে আর জিজ্ঞেস কি করেছে। তাহলে দেওয়া কি আছে? দেওয়া আছে 18,700। সেটা কিসের? সেটা বিক্রি মানে এসপি। তাহলে এসপি দেওয়া আছে, যেটা দেওয়া থাকবে সেটা দ্বারা ভাগ করতে হবে। তাহলে দেখো এটা এসপির মান দেওয়া আছে, তাহলে এসপির এখানে কত? 85%, তাহলে 85 দ্বারা ভাগ করতে হলো। ঠিক আছে, 85%। আর জিজ্ঞেস কি করেছে? যে মালিকের যাতে 15% লাভ হয়। তাহলে কি 100 থেকে 15% লাভ মানে কি? 100 প্লাস 15, 100 প্লাস 15% মানে কত? 115%। এটাই জিজ্ঞেস করেছে, তাহলে সেটা এখানে লিখে দিলাম। এবার দেখো কাটাকাটি করো, পার্সেন্ট কেটে গেল, 5 দ্বারা কাটো। তাহলে 5 7 রং 85, 5 2 10, 5 3 15। ঠিক আছে, এবারে 17 দ্বারা এখানে যদি কাটা হয় তাহলে 17 × 17, 17 × 17 দুটো শূন্য। ঠিক আছে, এবারে 11 দ্বারা গুণ আমি কি বলেছিলাম? সহজে হয়ে যায়। দেখো 11 দ্বারা 23কে গুণ করবো। তাহলে কি বলেছিলাম? 2 আর 3 প্রথমে লিখে নেবে, তারপরে এই পাশ থেকে যোগ করে যেতে হবে। তাহলে এই তো 253 হলো। এবার দেখো দুটো শূন্য চলে এলো। ঠিক আছে, বোঝা গেল? তাহলে কত উত্তর? 25,300। ঠিক আছে, তাহলে এখানে দেখো অপশান কত? অপশান সি সঠিক উত্তর। 3 নম্বর দাগের প্রশ্নটা দেখে নেওয়া যাক। কী বলেছে? দুটি সংখ্যার যোগফল 45, সংখ্যা দুটির বিয়োগফল তাদের যোগফলের 1/9 অংশ, সংখ্যা দুটির লসাগু কত? ঠিক আছে, দেখে নেওয়া যাক। তাহলে ধরে নিচ্ছি সংখ্যা দুটি এক্স আর ওয়াই, সংখ্যা দুটি ধরে নিচ্ছি এক্স আর ওয়াই। ঠিক আছে, তাহলে সংখ্যা দুটির যোগফল এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত দেওয়া আছে? 45। ঠিক আছে, এবারে তাদের বিয়োগফল কি বলেছে? তাদের বিয়োগফল মানে এক্স মাইনাস ওয়াই, এটা কত দেওয়া আছে? তাদের যোগফলের 1/9 অংশ। যোগফল কত? এক্স প্লাস ওয়াই, তার 1/9 অংশ। এটি যদি সমস্ত অংশ হয় তার 1/9 অংশ মানে এত। ঠিক আছে, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু দেওয়া আছে কত? 45। তাহলে 45 লিখলাম বাই 9। তাহলে কত দাঁড়াচ্ছে? এখানে 9 দ্বারা ভাগ করলাম, 5 9 45। ঠিক আছে, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু পেয়েছি 45, এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু কত পেলাম? 5। ঠিক আছে,
তাহলে এখান থেকে এক্স আর ওয়াইয়ের ভ্যালু পেয়ে যাব, যোগ করলাম, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল, তাহলে 2x সমান 45 আর 5 যোগ আছে, তাহলে কত হলো 50। তাহলে এখান থেকে বলতে পারি x সমান 2 দ্বারা উভয় পক্ষে ভাগ করলাম, বা 2টাকে এদিকে নিয়ে এলে, এদিকে গুণ আছে এদিকে এলে ভাগ হবে, তাহলে 50 ভাজিত 2 মানে 25। ঠিক আছে, তাহলে x সমান যদি 25 হয় আর x প্লাস ওয়াই যদি 45 হয়, তাহলে y সমান 45 আর এক্সটা এদিকে যোগ আছে ওইদিকে গেলে বিয়োগ হয়ে যাবে, তাহলে -25 সমান কত হচ্ছে 20। তাহলে এক্স আর ওয়াইয়ের ভ্যালু পেয়ে গেছি, এক্সের ভ্যালু 25, ওয়াইয়ের ভ্যালু 20। তাহলে এদের যদি লসাগু করা হয়, লসাগু করে দেখো কত হচ্ছে 25 আর 20, 5 5 5 25, 5 4 20, তাহলে 5 5 25, 4 25 100। এদের এলসিএম কত দাঁড়াচ্ছে, এদের লসাগু বা এলসিএম কত দাঁড়াচ্ছে 100। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর অপশান এ। বোঝা গেল? এরকমভাবে এলসিএম বা লসাগু বার করে আমরা অন্যরকমভাবে করতে পারি। দেখো এখানে যে দুটো সংখ্যা পাওয়া যাবে তার মধ্যে সবচেয়ে ছোট যে সংখ্যাটা পাবো, মানে 20 পেয়েছি এখানে, তার গুণিতক করে যাব। এবার এর সবচেয়ে ছোট গুণিতক যেটা এই 25 দ্বারা ভাগ করা যাবে, সেটাই তাদের লসাগু বা এলসিএম হবে। দেখো 20 দুগুণে 40, 25 দ্বারা ভাগ করা যাচ্ছে যাচ্ছে না। তারপরে 20 3 60, 60 কি 25 দ্বারা ভাগ করা যাচ্ছে না। তারপরে দেখো 20 4 80, 80 কি 25 দ্বারা ভাগ করা যাচ্ছে না। তারপরে 20 5 100, 100 25 দ্বারা ভাগ করা যাচ্ছে 25 4 100। তাহলে সেটাই হয়ে গেল তাদের লসাগু বা এলসিএম। বোঝা গেল? এরপর পরের অঙ্কটা দেখে নেওয়া যাক। 4 নম্বরের, যদি y সমান 3x প্লাস 12 এবং y সমান 5 হয়, তবে x সমান কত? ঠিক আছে, তাহলে এখানে কিসের ভ্যালু দেওয়া আছে, y সমান 3x প্লাস 12। ঠিক আছে, এবার এটার মান কার সঙ্গে সমান, y সমান 5, মানে এই মানটা কার সঙ্গে সমান 5-এর সঙ্গে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 3x প্লাস 12 সমান 5। এরপর এদিকে যদি যোগ থাকে বাঁ দিকে, তাহলে ডান দিকে গেলে কী হয়ে যায়, বিয়োগ হয়ে যায়। তাহলে এখানে কি বলবো, 3x সমান 5 মাইনাস 12। এবার বিয়োগ করে কি দাঁড়াচ্ছে, -7। এবারে এখান থেকে আমরা কি বলতে পারি যে x সমান -7/3। তিনটে দিকে গুণ আছে, তাহলে এদিকে যদি গুণ থাকে ডান দিকে চলে গেলে কি হয়, ভাগ হয়ে যায়। তাহলে কি দাঁড়ালো, -7/3। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে অপশান ডি সঠিক উত্তর। বোঝা গেল? চলো এরপর 5 নম্বর দাগের প্রশ্নটা দেখে নেওয়া যাক। কী বলেছে, একজন মা ও তার 6 সন্তানের বয়সের গড় 12 বছর। মায়ের বয়স বাদ দিলে সেই গড় 5 বছর কমে যায়, তাহলে মায়ের বয়স কত? ঠিক আছে, তাহলে এখানে দেখো কী বলেছে, 6 সন্তান আর তার মা, মানে টোটাল কতজন হয়েছে, 7 জন। 7 জনের বয়সের গড় দেওয়া আছে। 7 জন বয়সের গড় কত দেওয়া আছে, 12 বছর। 12 বছর, তাহলে 7 জনের বয়সের মোট কত হবে? মোট করতে গেলে কি হয়, যেটা গড় আছে তার সঙ্গে যতজন বলেছে সেটা গুণ হয়ে যাবে। তাহলে 7 দ্বারা গুণ, মানে 7 12 84 বছর। এরপর দেখো কি বলেছে, মায়ের বয়স বাদ দিলে, মানে কি মাকে বাদ দিলে কতজন, 6 জন সন্তান, তাহলে 6 রয়ে যায়। তাহলে 6 জনের বয়সের গড় কত বলেছে, 5 বছর কমে যায়, মানে 12 ছিল তার থেকে 5 কমে যায়। তাহলে কত দাঁড়াচ্ছে, 7 বছর। ঠিক আছে, এবারে 6 জনের বয়সের তাহলে সমষ্টি বা মোট কত হবে, কত, যেটা গড় আছে তার সঙ্গে যতজন হচ্ছে সেটা গুণ, তাহলে 7 গুণিত 6 বছর, মানে 6 7 42 বছর। এরপর দেখো, এরপর কি হচ্ছে, মাকে সমেত 7 জনের বয়সের সমষ্টি হচ্ছে 84 বছর, বা মোট হচ্ছে 84 বছর। আর মাকে বাদ দিয়ে 6 জনের বয়সের সমষ্টি হচ্ছে 42 বছর। তাহলে মায়ের বয়স কী করে পাবো, এই 7 জনের বয়সের সমষ্টি থেকে 6 জনের বয়সের সমষ্টি বিয়োগ দিলেই হবে। তাহলে কি মায়ের বয়স, 7 জনের বয়সের সমষ্টি কত পেয়েছি, 84, তার থেকে 6 জনের বয়সের সমষ্টি বিয়োগ দিলেই হচ্ছে। তাহলে কত হচ্ছে, 42। অপশান ডি। চলো এরপর পরের অঙ্কটা দেখে নেওয়া যায়। কী বলেছে, একটি আয়তক্ষেত্রের
প্রস্থ 5 সেন্টিমিটার এবং কর্ণ 13 সেন্টিমিটার হলে ক্ষেত্রটি পরিসীমা কত? ঠিক আছে, তাহলে একটা আয়তক্ষেত্র আমরা এঁকে নিলাম। এটা একটা আয়তক্ষেত্র হয়ে গেল। এটা হচ্ছে তার দৈর্ঘ্য, এটা হচ্ছে তার প্রস্থ। ঠিক আছে, তাহলে এটা যদি প্রস্থ হয় তাহলে এটাও প্রস্থ, এটা দৈর্ঘ্য হলে এটাও দৈর্ঘ্য। ঠিক আছে, এরপর আরেকটা কর্ণ আমরা ড্র করে নিলাম। এর প্রস্থ দেওয়া আছে কত? 5 সেন্টিমিটার। তাহলে প্রস্থ দেওয়া আছে 5 সেন্টিমিটার, দৈর্ঘ্যটা জানি না, আর কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 13 সেন্টিমিটার। এই কর্ণটা টানার জন্য কি হয়ে গেল? এটা একটা সমকোণী ত্রিভুজ, যার এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে তার অতিভুজ। তাহলে আমরা কি জানি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? 5 স্কোয়ার যুক্ত এখানে ভূমি হচ্ছে দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য স্কোয়ার সমান কর্ণ মানে অতিভুজ স্কোয়ার মানে হচ্ছে 13 স্কোয়ার। তাহলে এখান থেকে বলা যায় 5 স্কোয়ার মানে হচ্ছে 25 যুক্ত দৈর্ঘ্য স্কোয়ার সমান 13 স্কোয়ার মানে হচ্ছে 169। এরপর দেখো এখানে প্লাস 25 আছে, এদিকে গেলে -25 হয়ে যাবে, তখন কি লেখা যায়? যে দৈর্ঘ্য স্কোয়ার সমান 169, তার থেকে 25 বিয়োগ, তাহলে সেটা দাঁড়াচ্ছে কত? 144। অতএব দৈর্ঘ্য সমান, এইদিকে বর্গ আছে ওইদিকে গেলে বর্গমূল হয়ে যাবে, তাহলে 144-এর বর্গমূল সমান 12। তাহলে দৈর্ঘ্যটা আমরা কত পেয়ে গেলাম? 12 সেন্টিমিটার। দৈর্ঘ্য পেয়েছি 12, প্রস্থ পেয়েছি এটা। তাহলে পরিসীমার আমরা ফর্মুলা কি জানি? পরিসীমা সমান 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। ঠিক আছে, তাহলে 2 গুণিত, এবার দৈর্ঘ্যের মান কত পেয়েছি আমরা? 12, আর প্রস্থ কত দেওয়া আছে? 5। তাহলে 12 আর 5 17, তাহলে 2 গুণিত 17 সমান 34 সেন্টিমিটার। তাহলে সেটা অপশান এ হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখে নেওয়া যাক কী বলেছে। একটি অটো রিক্সা 40 কিমি/আওয়ার গতিবেগে 2 ঘন্টা 30 মিনিট চলেছে। যদি সে গন্তব্যস্থলে আরও 1 ঘন্টা পরে পৌঁছায় তবে অটোটি মোট কত দূরত্ব অতিক্রম করেছে? তাহলে কি বলেছে যে 2 ঘন্টা 30 মিনিট চলেছে, তার সঙ্গে আবার 1 ঘন্টা পরে পৌঁছেছে মানে আরও 1 ঘন্টা চলেছে, মানে 3 ঘন্টা 30 মিনিট চলেছে। দেখো 1 ঘন্টায় কত যায়? 1 ঘন্টায় যায় 40 কিমি/আওয়ার, মানে কি 1 ঘন্টায় যেটা যায় সেটাই তার গতিবেগ। তাহলে 1 ঘন্টায় যায় 40 কিমি, তাহলে 2 ঘন্টায় যায় 40 গুণিত 2 কিমি সমান 80 কিমি। ঠিক আছে, আর 30 মিনিট মানে কি? 30 মিনিট মানে হাফ ঘন্টা। তাহলে হাফ ঘন্টায় যায়, 1 ঘন্টায় যদি 40 যায় তাহলে হাফ ঘন্টায় কত যাবে? 40 ভাজিত 2 কিমি সমান 20 কিমি। ঠিক আছে, তাহলে মোট দূরত্ব কত গেছে? তাহলে মোট দূরত্ব গেছে সমান কত গেছে? এই 2 ঘন্টা মানে 80, তার সঙ্গে হাফ ঘন্টা মানে 20, তার সঙ্গে আরও 1 ঘন্টা গেছে মানে 40, এত কিমি, মানে টোটাল 140 কিমি। বি হয়ে গেল সঠিক উত্তর। এরপর পরের প্রশ্নটা দেখে নেওয়া যাক কি বলেছে। 0.5%কে দশমিকে প্রকাশ করলে তার মান কত হবে? তাহলে কি দেওয়া আছে? 0.5% এটার মান। তাহলে দেখো দশমিকটা যদি তুলি তাহলে কি হবে? 5, ওই জন্য 1 ঘর পর দশমিক, তাহলে 10 দ্বারা ভাগ। এরপর পার্সেন্টটাকে যদি তুলি তাহলে কি হবে? 1-এর 100 করতে হয়, সেটাই হলো। এরপর উপরে গুণ করলাম, তাহলে 5-1-কে 5, নিচে গুণ হয়ে গেল 10 × 100 সমান 1000। এরপর দেখো নিচে যতগুলো শূন্য উপরে তত ঘর পর দশমিক হয়। তাহলে দেখো 5 আছে, নিচে 3টে শূন্য, তাহলে 3 ঘর পর দশমিক 1, তাহলে বাঁ দিকে শূন্য নিতে হবে 2টো, তাহলে 1 2 3, 3 ঘর পর দশমিক দিলাম, এটা হয়ে গেল সঠিক উত্তর। তাহলে অপশান এ হয়ে গেল সঠিক উত্তর। এরপর 9 নম্বর দাগের প্রশ্নটা দেখে নেওয়া যাক কী বলেছে।
একটি নম্বরকে যদি প্রথমে 10% কমিয়ে তারপর 10% বাড়ানো হয় তবে নম্বরটির কি পরিবর্তন হবে। ঠিক আছে, তাহলে নম্বরটা ধরে নিলাম কত, নম্বরটা ধরলাম 100, তার 10% কমিয়ে দেওয়া হয়েছে, 10% মানে 10 কমিয়ে দেওয়া হয়েছে, তাহলে সংখ্যাটা নম্বরটা কত হচ্ছে, 100 ছিল তার থেকে 10 কমে গেছে মানে 90 হয়েছে। তারপরে কী করা হচ্ছে, 10% বাড়ানো হচ্ছে, তখন সংখ্যাটা ছিল 90, তার 10% বাড়ানো হলো, 90-এর 10% মানে 10/100, এবার 0 0 কেটে গেল, 0 0 কাটলো মানে কত, 9 বাড়লো, ছিল 90 আবার 9 বাড়লো, তাহলে কত হচ্ছে 90 যুক্ত 9 সমান 99। কিন্তু নম্বরটা ছিল প্রথমে 100, সেটা এখন দাঁড়িয়ে গেছে নম্বরটা 99, তাহলে কত কমছে, 1 কমে গেছে, 1 কমছে কতর মধ্যে, 100-র মধ্যে, সেটা পার্সেন্টেজে নির্ণয় করলে কত হচ্ছে, 100 দ্বারা গুণ, 0 0 কেটে গেল, তাহলে 1% কমবে, নম্বরটা 1% কমবে। তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশান এ। এরপর 10 নম্বর দাগের প্রশ্নটা দেখানো যাক কী বলেছে। এরকম যদি অঙ্ক থাকে তাহলে কীভাবে নির্ণয় করব, দেখো √81, তাহলে √81-র মান হচ্ছে 9 ইন্টু 3টা যেমন আছে সেরকমই লিখে দিলাম, তারপর √16 সেটার মান হচ্ছে 4, তারপর 4টা যেমন আছে সেরকম লিখে দিলাম, তারপর ডিভাইডেড বাই √16 সেটা 4 যেমন হয় লিখে দিলাম, ইন্টু 4 মাইনাস √81-র মান কত হচ্ছে 9 ইন্টু 3, তাহলে 3 9 27 মাইনাস 4 4 16, এটা 4 4 16 মাইনাস 3 9 27, তাহলে কত হচ্ছে, উপরে হয়ে যাচ্ছে 11, নিচে হয়ে যাচ্ছে -11, সেটা কাটাকাটি করে দাঁড়াচ্ছে -1। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। এটা এত বড় করার দরকার পড়তো না, কোশ্চেনটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা আর এটা একই, এটা আর এটা একই, তাহলে যদি এখান থেকে একটা মাইনাস কমন নেওয়া হয় তাহলে নিচেরটার সঙ্গে উপরটা পুরোপুরি কেটে যেত, তাহলে -1 উত্তর হয়ে যেত। আজ এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।